আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আজকেও আলোচনা করব। আলোচনার জন্য তিনজন অতিথিকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। অ্যাডভোকেট নিপুণ রায়চৌধুরী, সাধারণ সম্পাদক, ঢাকা জেলা বিএনপি, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব রিফাত রশিদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকেও আলোচনায় স্বাগত। যেটি বলছিলাম যে সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। এই মুহূর্তে বেশ আলোচিত একটি বা অনেকের কাছেই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হতে যাচ্ছে বলে জানা গেছে। সেটি নিয়ে একটু শুরুতে নিপুণ রায়চৌধুরী একটু আপনার কাছে জানতে চাই, যেটি বিএনপি মহাসচিব এরই মধ্যে এটি নিয়ে বক্তব্য দিয়েছেন গণমাধ্যমে। তিনি বলেছেন অনেক সুযোগ তৈরি হতে পারে এই বৈঠকে, অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক কিছু সহজ হতে পারে, নতুন ডাইমেনশন তৈরি হতে পারে বৈঠকে, নতুন একটা দিগন্তের উন্মোচন হতে পারে। বৈঠকটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি অনেকগুলো দিক বা অনেক সমস্যার সমাধান হতে পারে বলে তিনি ইঙ্গিত দিচ্ছেন। একটু আপনার কাছে জানতে চাই যে দলের সিনিয়র সব সদস্যরাই এখানে রয়েছেন, দেশে অনেকবার সরকারের সাথে বৈঠক হয়েছে। এই বৈঠকে এত আসার কারণ কি? মানে দলের চূড়ান্ত সিদ্ধান্ত কি তারেক রহমান নিয়ে থাকেন এরকম কিনা, বা তিনি যদি আস্থায় থাকেন তাহলেই সব সিদ্ধান্ত সমাধান হবে? ধন্যবাদ আপনাকে। সেই সাথে সম্মানিত সহ আলোচক দুজনকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, বাংলাদেশ একটা ক্লান্তিকাল অতিক্রম করেছেন এবং দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদের কবল থেকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই বাংলাদেশের প্রধান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, তিনি ইতিমধ্যে আপনার লন্ডনে সফরে গিয়েছেন এবং আপনারা সকলে জেনেছেন যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে আগামী ১৩ই জুন একটা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং এই দলের সিদ্ধান্ত একটা ফোরামে নেওয়া হয়, সেটি হচ্ছে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে, এবং তার সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেব নিজেই। তো এখন গতকালকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছিলেন, জরুরি বৈঠক, এবং সেই বৈঠকে সামগ্রিক বিষয় নিয়েই আলাপ আলোচনা হয়েছে, এটা আমরা জানি। তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ গণতান্ত্রিকামী রাজনৈতিক দল। এ দল বিগত দিনে 5 বার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। তার মধ্যে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। একটা বৃহৎ অংশের কে প্রতিনিধিত্ব করেন এই দল। এই দল বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আপোষহীনভাবে নেতৃত্ব দিয়েছেন, সংগ্রাম করেছেন। মহান ৭১-এর যুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণা এবং বাকশালকে ভেঙে পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহিণী থেকে রাজপথ এবং ফ্যাসিবাদ স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করে বহুদলীয় সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন এবং জাতীয় নির্বাচনের মাধ্যমে তিনি সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেন দেশের। পরবর্তীতে 1/11-এর ষড়যন্ত্রকে মোকাবেলা করেছেন এই দল, এই বিএনপি, এবং সর্বশেষ আপনার জুলাই গণ অভ্যর্থনায়, এই গণ অভ্যর্থনার পিছনে তারেক রহমানের একটা বিশাল অবদান। হ্যাঁ, সেটি বাংলাদেশ এবং বাংলাদেশের আপামর জনগণ, প্রত্যেকটি গণতান্ত্রিকামী রাজনৈতিক দল যারা এই যুদ্ধে শরিক ছিলেন এবং তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা মাঠে কাজ করেছি, কেউ এখানে অস্বীকার করতে পারবে না যে এখানে তারেক সাহেব কি গুরুত্বপূর্ণ দেশ নায়ক বলেন, একটা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একজন অগ্রনায়ক হিসেবে কাজ করেছেন।
তিনি কোনো ক্রেডিট নেওয়ার জন্য নয়। এটা যেমন সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল জানে, ঠিক একইভাবে ফ্যাসিবাদরা কিন্তু জানতো। তো সেই জায়গায় একটা দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তারেক রহমান, যিনি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন এবং সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দলের আমি শেষ করেন 1 মিনিট। জি, আপনি কি ওটি বলছিলেন যে যেটি সালাউদ্দিন আহমেদ বলছিল যে তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি আমরা? হ্যাঁ, আমি একটা কথা বলি, আমি কি বলতে চেয়েছি, এই গণ অভ্যর্থনার, এই জুলাই গণ অভ্যর্থনার যে পার্ট, এই পার্টের একটা বৃহৎ অংশে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু আমার যদি মনে পড়ে করার কোনো সুযোগ নাই। আন্দোলনের শুরুতে বিএনপির পক্ষ থেকে বিএনপি মহাসচিব তো ঘোষণা দিয়ে বলছিলেন যে আন্দোলনে সরাসরি আপনারা নেই। শুনুন, আপনি একটা আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনাকে অনেক ধরনের কৌশল অবলম্বন করতে হবে। অনেক কৌশল অবলম্বন করে আপনাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিতে হবে। আমি একটা কথা বলি, আমি নিপুণ রায়চৌধুরী 8 জুলাই আমি মেজর অপারেশন করে আমি বাসায় 11 জুলাই গিয়েছি এবং 16 জুলাই তারেক রহমান আমাকে বলেছিলেন সরাসরি ফোন করে, আমি কোনো কথা জানতে চাই না, আপনি জেলার দায়িত্ব আপনার উপর, এই ঢাকা জেলার নেতৃবৃন্দদেরকে কিভাবে ছাত্র জনতার পিছনে আপনি দাঁড় করাবেন সেটা আপনাকে নিতে হবে। আপনি অসুস্থ, ঠিক আছে, আপনি বিছানায় বসে আপনার দায়িত্ব পালন করুন। ওই দায়িত্ব পালন করতে যেয়ে কিন্তু আমি ওই অসুস্থ অবস্থায় গ্রেফতার হই। সেখানে ডিবি অফিসে নাহিদ সাহেব বলেন, সার্জিস আলম বলেন, আপনার আসিফ মাহমুদ সাহেব, এদের সবার সাথে আমাদের যে অবস্থা, সে পরিস্থিতি কেউ এটা অস্বীকার করতে পারবে না। তো তারেক রহমান একটা পার্ট, এটা আমরা বলা না, এটা সারা জাতি জানে। হ্যাঁ, তো সেই গুরুত্বপূর্ণ একটা নেতা, যিনি বাংলাদেশের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতার সাথে এই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা যে বৈঠক, অবশ্যই এটা খুব এক্সক্লুসিভ বৈঠক এবং দেশের জন্য সব গুরুত্ব বহন করে। এবং এই বৈঠক আর 10টা বৈঠকের সাথে যদি আপনি মেলান, সেটা কখনোই ঠিক হবে না, কারণ আমাদের ঐক্যবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আবার আপনার কাছে ফিরছি, ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, একটু আপনার কাছে জানতে চাই, বিএনপি চেয়ারপারসন দেশেই আছেন, লন্ডনে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমান। লন্ডনের এই বৈঠকটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে রাজনীতিতে, কেন? আপনাকে ধন্যবাদ অনেক, আর আমার সহ আলোচক নিপুণ রায়চৌধুরী এবং রিফাত রশিদকে অনেক ধন্যবাদ। দেখুন, আপনি প্রশ্ন করেছেন যে এই আলোচনাটা গুরুত্বপূর্ণ কেন। এখানে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, সম্ভবত যদি আমি ভুল না করে থাকি, এখন পর্যন্ত প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে তারেক জিয়ার যে সাক্ষাৎটা, মানে সশরীরে সাক্ষাৎ, সম্ভবত এটাই প্রথম। এটা হচ্ছে একটা খুব সাদামাটা একটা উত্তর, কিন্তু একটু যদি আপনি গভীরে যান তাহলে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমাদের এই রাষ্ট্র 71-এর পরবর্তীতে রাষ্ট্রতে দেখবেন যে কোনো এক অদ্ভুত অযাচিত কারণে যারা রাজনৈতিক নেতা বা এরকম পর্যায়ে যারা থাকে, তাদের দেখা সাক্ষাতের ব্যাপারটা, একটা সৌজন্য সাক্ষাতের ব্যাপারটা সৌজন্যসূচক হয় না। আপনি মনে করে দেখেন, যখন এই খালেদা জিয়া এবং শেখ হাসিনা, ওনারাও তো আমাদের প্রধানমন্ত্রী ছিল, তো আমরা তখন সাধারণ জনগণের জায়গা থেকে আমরা ভাবতাম যে ওনারা যদি একসাথে বসে একটু আলাপ করতো, এটা জনগণের কথা বলছি, তাহলে হয়তো অনেক সমস্যার সমাধান হয়ে যেত। এই যে একটা এক্সপেকটেশন, ওটা একটা সুন্দর সময় ছিল, যেখানে আপনার একটা সময় নির্বাচন হতো। কারণ কি, আপনার নিশ্চয়ই মনে আছে যে এরশাদ বিরোধী আন্দোলন কিন্তু সবাই মিলেই করেছিল, তাই না? সেই রাজপথে সবাই ছিল। তো সেই জায়গাটা থেকে একটা বিশাল বিচ্যুতির পরে আমাদের যেটা হয়েছে যে এই সাক্ষাতের জায়গাটা আর সৌজন্যসূচক নেই। আপনি 2018 থেকেই, বিশেষ করে 14-র পর থেকে আপনি দেখবেন কন্টিনিউয়াসলি শীর্ষ নেতারা তারা একজন আরেকজনের সাথে কথা বলেন না এবং একটা ভীষণ রকমের বিপরীতমূলক একটা অবস্থানে থাকেন। এটা একটা। দ্বিতীয় যে ব্যাপারটা, আপনি দেখবেন যে জুলাই গণঅভ্যুত্থানের পরে এই যে সরকারটি দায়িত্ব নিল, অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে দায়িত্ব নিল, উনি যতটা মনে করেন জামাতের নেতা আমির যিনি শফিক সাহেবের সাথে যেভাবে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, বা এনসিপির এদের সাথে যেভাবে সাক্ষাৎ হয়েছে, ওই অর্থে বিএনপির
চেয়ারপারসন অথবা ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে কিন্তু আমাদের কাছে কোনো আলাপের নজির নেই। একটা অনুষ্ঠানে সম্ভবত বেগম খালেদা জিয়া মুক্তি পরে গিয়েছিলেন, তার সাথে একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে, কিন্তু ওই যে সাক্ষাৎ, যে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যে আপনি একটা সাক্ষাৎ করবেন, সেটা কিন্তু হটেই নাই। এটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি যে কোনো অর্থে বিএনপি একটি অত্যন্ত বড় রাজনৈতিক দল, যেহেতু আওয়ামী লীগ নেই এই মুহূর্তে, সে খুবই গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল, তো তার সাথে দেশের প্রধান কোনো না কোনোভাবে সাক্ষাৎ করবেন। সেটা হতে পারতো অডিও ভিডিও মাধ্যমে বা কোনো না কোনো মাধ্যমে, অথবা খালেদা জিয়ার সাথে, যিনি চেয়ারপারসন। কিন্তু খেয়াল করে দেখবেন এই জিনিসটা হয়নি। এটি কিন্তু জনমনে একটা প্রশ্ন, এক। দুই হচ্ছে এই যে নির্বাচনের ডেট নিয়ে যেই কি বলবো, এক ধরনের মনোমালিন্য, যেটা খুব স্পষ্টত জনগণ বুঝতে পারে। জনগণ এটা বুঝতে পারে যে এখানে নির্বাচন দেয়ার পক্ষের কারা আছে, দেয়ার বিপক্ষে কারা আছে। এবং সেক্ষেত্রে যদিও যেহেতু প্রধান উপদেষ্টা উনি নিজেই জাপানে যখন গেলেন, উনি যখন বলে বসলেন যে একটি মাত্র দল, ভেরি ইন্ডিকেটিভ। ওটা যদি একটি না হয়ে 52টি বলতো তাহলে কিন্তু এটা ইন্ডিকেটিভ হতো না। এবং এটা আমি জানি না, আপনি খেয়াল করে দেখবেন, আমি খুব স্ট্রংলি একটা কথা বলতে চাই, নিপুণ রায়চৌধুরী হয়তো কিছু মনে করবেন না। দেখেন, এই যে জুলাইয়ের আন্দোলনটাও যখন আমার পাশে এই যে রিফাত আছে বা নিপুণ রায়চৌধুরী আছে, আই এম ভেরি সরি, আপনার মনে আছে নিশ্চয়ই প্রধান উপদেষ্টা বলেছিলেন মেটিকুলাসলি প্ল্যান্ড, কোনো একজনকে সামনে রেখে। অথবা নিপুণ রায়চৌধুরী যদি দাবি করে বসেন তারেক জিয়ার কথা, আই এম ভেরি সরি, বা আমি মোটেও মনে করি না যে জুলাই আন্দোলন কোনো একক ব্যক্তির প্ল্যানের ফসল, জুলাই আন্দোলন কোনো একক একটি রাজনৈতিক দলের ফসল। এটি একটি অর্গানিক কালেকটিভ এফোর্ট। তা নাহলে এটা তো জনগণের অভ্যুত্থান, তাই না? মনে করেন আমাকে, আমার জায়গা থেকে আমাকে তো কোনো রাজনৈতিক নেতাও বলেননি, আমার স্টুডেন্টরাও বলেননি, কিন্তু আমার একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে যখন আমি দেখছি সেইটা। এরকম বহু মানুষের, পাশের বাসার মানুষ, ছেলেটা হয়তো বা মারা গেছে, তাকে দেখে একটা দায়বদ্ধতা হয়েছে। তো সেই জায়গাটাকে আমি স্ট্রংলি মনে করি, এই যে জুলাই আপরাইজিংটাকে, এই যে বিভিন্ন দল, কখনো এটা একচ্ছত্রভাবে ছাত্রদের, এনসিপির, কখনো এটা বিএনপির, কখনো এটা জামাতের, এটা করেছে কি জনগণকে এই যে একটা রাজনৈতিক কনসাসনেস থেকে বিচ্যুত করছে। আমি এটা খুব আহ্বান জানাবো যে এই ভুলটা আমাদের করা উচিত না। এই কথাটা আমি এই জন্য বললাম যে প্রফেসর মোহাম্মদ ইউনূস যখন প্রথম জুলাইকে বিতর্কিত করেন, উনি যখন এটা যে মেটিকুলাসলি প্ল্যান্ড এটা বলে বসেন, তখন কিন্তু এটা প্রথম একটা বিতর্কিত হয়। এবং আপনি দেখবেন এর পরবর্তীতে কন্টিনিউয়াসলি বিভিন্ন আসপেক্টে একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা থেকে এই মুহূর্তে এমন একটা দৃশ্যমান, এটা খুবই অসম্মানজনক, যেখানে মনে হয় যে এই নির্বাচনের ডেটটা কেবল বিএনপি চাচ্ছে এবং অন্যান্য কোনো রাজনৈতিক দল চাচ্ছেন না। এটা কিন্তু খুব ভুল কথা, কারণ অন্যান্য আরও অনেকগুলো দল আছে যারা একই নির্বাচন ডেটটা চাচ্ছে। তো সেই জায়গাটা থেকে এই যে আবেদনটা বা দেখাটা, সাক্ষাৎটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং এই ক্ষেত্রে আমি ভীষণভাবে একজন নাগরিক হিসেবে বলবো যে আপনি দেখবেন বেগম খালেদা জিয়া, ওনার যে একটা স্টেটমেন্ট আমি আজকে দেখছিলাম, উনি যে বলেছেন যে এটা ইটস নট এ টাইম ফর ফাইট, এটা একটা কালেকটিভ। এটা আসলেই খুব ভীষণ রকমের নেতৃত্ব সুলভ একটা আবদার। তো সেই জায়গাটাতে আমার মনে হয়েছে যে সেই জায়গাটা থেকে এখন কিন্তু আমাদের বোঝার আছে যে নির্বাচনের ডেটটা নিয়ে আমরা যেন ইগোতে না পড়ি। এখানে খুব গুরুত্বপূর্ণ, না প্রধান উপদেষ্টার ইগো, না তারেক বিএনপির যিনি চেয়ারপারসন, রেদার উভয় পক্ষই যদি একটু কম্প্রোমাইজে আসে, জনগণ, জাতি, তারা একটা শুরু। ভোটের কথা বলছিলেন রিফাত রশিদ, একটু আপনার কাছে জানতে চাই, ডিসেম্বরে ভোটের কথা বিএনপি সহ সমমনা প্রায় সব দলই আসলে তারা ডিসেম্বরের কথা বলছে। এপ্রিলে নির্বাচনের কথা আমরা যতদূর জেনেছি জামাত বলেছে, এনসিপি সরাসরি না বললেও এনসিপির হয়তো এতে সমর্থন আছে। এনসিপি এপ্রিলের কথা সুনির্দিষ্টভাবে বলেছে কিনা আমার মনে নেই, তবে সমর্থন রয়েছে ভাই। কিন্তু আমরা দেখলাম যে এপ্রিলেই ভোটের ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা। এটি কি আসলে জামাত এনসিপিকে খুশি করার জন্য এপ্রিলে গেলেন, নাকি জানুয়ারি থেকে মার্চের মধ্যে এমন কোনো ঘটনা আছে যে কারণে নির্বাচন করা যাচ্ছে না? ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো প্রথমে যেটা আমরা ক্লিয়ার করতে চাই সেটা হলো গিয়ে নির্বাচন জুলাইতে হোক
নির্বাচন এপ্রিলে হোক, নির্বাচন ডিসেম্বরে হোক, এই ব্যাপারটা নিয়ে আমরা মোটেও কনসার্ন না, মোটেও বদার্ড না। আমরা যেই জায়গাটায় আসলে সবসময় ফোকাস করেছি, কথা বলেছি, সেটা হলো জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের যে শহীদ, আমাদের যে আহত এবং গোটা বাংলাদেশ জাতির কাছে আমরা কি কমিটমেন্ট করেছি। আমরা বলেছি যে আমাদের 3টা পয়েন্ট অনুযায়ী কাজ করতে হবে, সেটা হলো বিচার, সংস্কার, নির্বাচন। আপনারা দেখছেন জুলাই আপরাইজিং বলি বা জুলাই রেভলিউশন বলি, এইটার পরবর্তীতে কিন্তু যে বিচার কার্য সেটা কিন্তু খুবই ধীর গতিতে গিয়েছে। অনেক ক্ষেত্রে আমরা বলতে পারি যে আগায়নি। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন পাওয়ারফুল গ্রুপ, বিভিন্ন স্টেক হোল্ডাররা জাস্ট শেল্টার দিয়ে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে। আমরা এখন প্রায় সময় নিউজের হেডলাইনে দেখতে পাই যে অমুক রাজনৈতিক দলের নেতৃত্বে, অমুকের নেতৃত্বে, তমুকের নেতৃত্বে আওয়ামী লীগের যে ব্যবসায়ীরা ছিল বা এমপি মন্ত্রীরা যারা ছিল তাদের হলো গিয়ে ব্যবসাগুলো, প্রতিষ্ঠানগুলোকে হ্যান্ডেল করা হচ্ছে। এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি আপনাদেরই গণমাধ্যমের মারফতে। সো আমরা যেটা বলতে চাই যে, এবং সংস্কার প্রক্রিয়াগুলো যে রয়েছে, দেখুন স্নিগ্ধা ম্যাম একটু আগে একটা কথা বলেছিলেন যে 14 পরে কিন্তু দেশের শীর্ষস্থানীয় নেতারা একসাথে বসে না। এই না বসার কারণ আওয়ামী লীগ, স্বৈরাচারী আওয়ামী লীগ দেশে বিরোধী দলের যে সিস্টেমটা, বিরোধী দলকেই আসলে শেষ করে দিয়েছে। সো একটা রাজনৈতিক দল যখন হলো গিয়ে যে ক্ষমতার টপে থাকে, সে কখন কার সাথে বসে, যে প্রধান বিরোধী দলীয় নেত্রী তার সাথে বসে। বাংলাদেশে তো বিরোধী দলীয় কেউ ছিলই না। বিএনপিকে হলো গিয়ে এক প্রকার হলো গিয়ে মাঠেই আসতে দেয়নি আওয়ামী লীগ, এমনভাবে হলো গিয়ে তারা ফ্যাসিজমটাকে কায়েম করছে। বিএনপি নেতাকর্মীরা একেবারে হলো গিয়ে পর্যবস্ত ছিল, তারা আসলে মাঠে আসতেই পারেনি। মানে তারপরে হলো গিয়ে আমরা দেখতে পেয়েছি যাদেরকে আসলে বিভিন্ন সময় বিরোধী দল বানানোর চেষ্টা করা হয়েছে, বিভিন্ন সময় আমিডামি নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেখেছি জাতীয় পার্টিকে হলো গিয়ে বিরোধী দল বানানোর একটা চেষ্টা করা হয়েছে, যারা আসলে স্বৈরাচারী শেখ হাসিনা সুরেই কথা বলেছে। সো আমরা এই জন্যই বলতে চাই যে এই যে বর্তমান যে সিস্টেমটা আছে, বর্তমানের যে কনস্টিটিউশন, বর্তমানের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা একটা ফ্যাসিবাদী স্ট্রাকচার। এটা এমন একটা স্ট্রাকচার যেই স্ট্রাকচারে বসে এই সংবিধান, এই সিস্টেমে আপনি বিরোধী দল ছাড়াও রান করতে পারবেন, বিরোধী দল ছাড়াও আপনি ফ্যাসিবাদ কায়েম করতে পারবেন এবং রাষ্ট্রকে পরিচালনা করতে পারবেন ফ্যাসিবাদী কায়দায়। সো আমরা বলছি এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। আপনারা তো এপ্রিলের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন, দলীয়ভাবে আপনাদের স্বাগত জানিয়েছেন। এর মধ্যে তার মানে আপনি যেটি বলছেন যে আপনাদের মূল সময়টি, আপনাদের উদ্দেশ্য না। দেখুন আমরা কিন্তু ওখানে একটা কথা স্পষ্টভাবে বলেছি, আমরা কিন্তু একটা কথাই বলেছি, সেখানের ভিতরে যদি বিচার সংস্কার কার্যক্রম এবং জুলাইয়ের যে সনদ, এগুলো যদি প্রদান করা না হয়, আমরা নির্বাচনে যাব কি যাব না সেই বিষয়ে আমরা পরবর্তী সিদ্ধান্ত নিব। এই ধরনের আমরা কঠোর বাক্য কিন্তু আমরা বলেছি। তো সুতরাং এটাকে একপক্ষিকভাবে নেওয়ার সুযোগ নেই। আমরা বলেছি যে যারা হলো গিয়ে দায়িত্বে আছেন, যারা এই মুহূর্তে হলো গিয়ে নীতি নির্ধারণের পর্যায়ে দাবিগুলো পূরণ না হলে আপনারা কি নির্বাচন আবার পেছানোর দাবি করবেন? না, অবশ্যই আমরা নির্বাচন পেছানোর দাবি আমরা করব না। আমরা বলেছি, আমরা কি বলেছি যে নির্বাচন করার আগে অবশ্যই আমাদের এই কমিটমেন্টগুলো যা দিয়েছি, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে যে গভর্নমেন্ট এসেছে, বিএনপির নেতাকর্মীরা কোথায় ছিল? তারা জেলে ছিল। তারা কোথায় ছিল? তাদের পালিয়ে থাকতে হয়েছে। তাদের প্রত্যেকে আমরা বারবার করে দেখতে পেয়েছি। তারা এইমাত্র নিপুণ রায় বললেন যে তারা সংগঠিত ছিলেন, সামনে বললেও তারা আসলে ভেতরে ভেতরে সংগঠিত। আমাকে বলতে দিন প্লিজ। আমি বলছি তারা জেলে ছিলেন, তারা পালিয়েছিলেন। একটা বৃহত্তর রাজনৈতিক দল তাদেরকে যে একেবারে পুরোপুরিভাবে হলো গিয়ে সাংগঠনিক স্ট্রাকচার ভেঙে গেছে এমন তো কখনো হতে পারে না। বাট তারা দুর্বল ছিলেন, এই ব্যাপারটা তারা স্বীকার করবেন যে আওয়ামী ফ্যাসিবাদ এটা এত বড় এবং এত বৃহত্তরভাবে হলো গিয়ে এটাকে হলো গিয়ে সারা বাংলাদেশকে, প্রত্যেকটা রাজনৈতিক দল, ব্যক্তি, মানুষের মগজকে গ্র্যাব করে নিয়েছিল। এটা ভাঙতে একটা বিপ্লবেরই প্রয়োজন ছিল। রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে আপনি কখনো ফ্যাসিবাদ ভাঙতে পারবেন না, এটা সম্ভব না। সো এই জন্যই আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলো চেষ্টা করেছে, তাদের ডাকে মানুষ কিন্তু নামেনি। কেন নামেনি? কারণ একটা ফ্যাসিবাদকে আপনি রাজনৈতিক যে চর্চা, মানে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আপনি কখনো ভাঙতে পারবেন না। ফ্যাসিবাদের জন্য আপনাকে একটা রেভলিউশন, ফ্যাসিবাদ ভাঙার জন্য আপনার একটা রেভলিউশন দরকার। সেইটাই আসলে হয়েছে। আমরা এই জন্যই বলেছিলাম যে বিচার কার্যক্রমগুলো পরিচালনা করতে হবে, বিচারের একটা সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। সংস্কার কার্যক্রমগুলো কিভাবে হবে, সংস্কার যেই কমিটমেন্টগুলো আমরা জুলাই দিয়েছি, এক দফার মাঝে আমরা বলেছিলাম ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেই জিনিসটা আসলে বাস্তবায়ন করতে হবে। এই জিনিসটা আমরা স্পষ্ট করতে চাই। ম্যাম আরও একটা কথা বলেছিলেন যে মাস্টার মাইন্ডের ব্যাপারটা, এই ব্যাপারটা আমি ক্লিয়ার করছি ইসের জন্য। দেখুন একটা কথা আমরা ক্লিয়ার করতে চাই, মেটিকুলাস ডিজাইনের কথা তিনি সেটা একটা কথা বলতে চাই। তারেক জিয়া, মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ বা রিফাত রশিদ, এখানে আপনি বলতে পারেন তারেক জিয়া, মাহফুজ আলমের কথা আপনার বলতে পারেন, নাহিদ ইসলাম এক দফার ঘোষক হতে পারে, আসিফ মাহমুদ মার্চ টু ঢাকার ঘোষক হতে পারে, আমি অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছি। এখন এই ধরনের অনেকগুলো কনসেপ্ট আসতে পারে, বাট এখানের কেউই আসলে মাস্টার মাইন্ড না। জুলাই একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন, স্বতঃস্ফূর্ত একটা রেভলিউশন। এইখানে প্রত্যেকটা স্টেক হোল্ডার স্পন্টেনিয়াসলি মুভমেন্ট করেছিল, তারা স্পন্টেনিয়াসলি নেমেছিল এবং প্রত্যেকে নিজের দায়বদ্ধতা থেকে নেমেছিল। দেখুন জুলাই যতটা না গড়ার ছিল তার থেকে বেশি ভাঙার ছিল। কি ভাঙার? পুরনো
বন্দোবস্ত ভাঙার। এই জন্যই আমরা বলতেছি ফ্যাসিবাদী যে ব্যবস্থা সেটার বিলোপ করতে হবে। আপনারা দেখতে পেয়েছেন যে অনেকগুলো গ্রুপ, যদি কোনো কিছু গড়ার হতো, গড়ার ক্ষেত্রে আমি একটু সময় নিচ্ছি, যদি কোনো কিছু গড়ার হয় তখন দেখবেন যে কোনো একটা নির্দিষ্ট ইডিওলজির উপর মানুষ গড়ে তুলতে চায়, কোনো কিছু গড়ে তুলতে চায়। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকল দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নেমেছে, কারণ তারা একটা নির্দিষ্ট জিনিস ভাঙতে চেয়েছে, সেটা হলো কি আওয়ামী ফ্যাসিবাদ, বাংলাদেশের যে ফ্যাসিবাদী কাঠামো, এইটা ভাঙার জন্যই আমাদের সংস্কার প্রয়োজন, এইটা ভাঙার জন্য নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো প্রয়োজন। এই কথাটি আমরা বলতে চাচ্ছি। যে আরেকটি বিষয় একটু আপনি কিছুক্ষণ আগে বলছিলেন এমুকের নেতৃত্ব অমুক এই ধরনের আলোচনা আছে। আরেকটি বিষয় আলোচনা ছিল কয়েকদিন আগে, সাবেক রাষ্ট্রপতি যখন আব্দুল হামিদ বিদেশ যান তখন আবার তিনি ফিরেও আসলেন, সেটি নিয়ে একটু আমি আপনার কাছে জানতে চাইবো। তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ফিরছি ছোট্ট একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। বিরতির আগে বলছিলাম জনাব রিফাত রশিদ একটু আপনার কাছেই জানতে চাই, আমরা দেখলাম যে অ্যাডভোকেট আব্দুল হামিদ যখন বিদেশ গেলেন এবং তিনি কিভাবে গেলেন সেটি তদন্তে 3 উপদেষ্টার সমন্বয়ে কমিটি গঠন করা হলো, কয়েকজন পুলিশকে সাসপেন্ড করা হলো, আপনারা বিক্ষোভ করলেন, আন্দোলন করলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো। এখন আবার রাষ্ট্রপতি ফিরে আসলেন, কেউ তাকে বাধা দিল না, আটক করলো না। তাহলে কি এখন মানে ওই যে পুলিশ অফিসার তাদেরকে কি ফেরত দেওয়া হবে কিনা, তাদের পুনর্বহাল করা হবে কিনা? পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই, আপনারা কি আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এরকম কোনো একটি উপলক্ষ খুঁজছিলেন কিনা? যেহেতু রাষ্ট্রপতি আবার ফিরে আসলেন, তার মানে ওই অর্থ ওনার তেমন কোনো অপরাধ নেই, না হলে তিনি ফিরে আসার পর কেউ তাকে আটক করলো না কেন? আপনারা তো আন্দোলন করলেন, মানে এটি কি একটি উপলক্ষ ছিল কিনা যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার একটি উপলক্ষ মাত্র? আচ্ছা, শুরুতে আমি বলতে চাই এটা কোনো উপলক্ষ ছিল না। আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন সেটা আসলে খুব স্পন্টেনিয়াসলি শুরু হয়েছিল, মানে আমরা জানতামও না। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, আমি তখন আসলে আমার নিজের বাড়িতে ছিলাম, প্রত্যেকে আলাদা আলাদা জায়গায় ছিল। হুট করেই রাতে দেখছিলাম যে কিছু মানুষ স্বপ্রণোদিতভাবে তারা যমুনার সামনে গিয়ে মুভমেন্টটা করছে। তখন আমরা আসলে এখানে এসে গ্যাদার্ড হই, আস্তে আস্তে কথা বলতে চেষ্টা করি, শুরু করি। আপনারা দেখতে পেয়েছেন আমরা কিন্তু আমাদের আন্দোলনটাকে মোবিলাইজ করেছিলাম বিভিন্ন ইসের থেকে, শাহবাগে মোবিলাইজ করেছি আমরা, অনেকগুলো জায়গার ভিতরে আমরা মোবিলাইজগুলো করেছি এখানের ভিতরে। সো এইটা একবার স্পন্টেনিয়াস একটা মুভমেন্ট ছিল, আমরা জানতাম না যে এখানের ভিতরে কি হবে। একটা ক্ষোভ তৈরি হয়েছিল, অবভিয়াসলি ক্ষোভ ছিল, কারণ ওখানের ভিতরে যেহেতু আব্দুল হামিদ ওই সময়ের ভিতরে একজন আসামি ছিলেন। আমরা পরবর্তী মামলার কপিগুলো দেখতে পেয়েছি, তাই তিনি কিন্তু জুলাই হত্যা মামলার আসামি ছিলেন ওই জায়গা থেকে, এবং অবভিয়াসলি আমাদের এই ক্ষোভটা রয়েছে। তিনি এখনো আছেন, এমন তো না আসামি তিনি এখনো আছেন। তিনি যেহেতু দেশে এসেছেন এবং তাকে যেটা বলা হয়েছে তার শারীরিক অবস্থা খারাপ রয়েছে, আমরা এই দাবিটা করছি এখনই, আমি মিডিয়াতে ওপেনলি আমি বলছি, অবিলম্বে তাকে, যেহেতু তিনি আসামি, তাকে গ্রেপ্তার করা হোক এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার যেই যতগুলো দোষ আছে, গুণ আছে, ত্রুটি আছে, সেগুলো আসলে সমাধান করা হোক। আমরা আইনি প্রক্রিয়া বিশ্বাস করি, বাংলাদেশের মব জাস্টিসের জায়গা থেকে আমরা আসলে যেতে চাই না। আমরা একটা কথা বলতে চাই, এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে, যে শব্দটা আমরা শুরুতেই বলেছিলাম, বিচারের জায়গাটা আসলে নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়া যদি নিশ্চিত না করা যায় এগুলো, তাহলে আসলে সমাধান নেই। এই বিচারের জায়গা থেকে আসলে আমি একটা কথা বলতে চাই, ঝিনাইদহে গিয়ে আমরা দেখতে পেয়েছিলাম যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেব তিনি প্রচারণা করতেছেন, ধানের শীষের ক্যাম্পেইন করতেছিলেন। এই জিনিসটা আসলে আমাকে অবাকই করলো যে অ্যাটর্নি জেনারেল আসলে এই কাজটা করতে পারেন কি পারেন না। তিনি বলছেন যে আপনি আমাকে ভোট দিবেন কি দিবেন না আমরা এটা জানি না, তবে আমি চাইবো আপনি আমাকে ভোট দিন। একজন অ্যাটর্নি জেনারেল, সরকারের একজন ব্যক্তি, কর্মকর্তা, তিনি কি এইভাবে ভোট চাইতে পারেন কিনা, নির্বাচনী ক্যাম্পেইন করতে পারেন কিনা, তবুও কোনো একটি দলের পক্ষে? এটি আমি একটি প্রশ্ন করতে চাই। আমি আরও একটু নিপুণ রায় চৌধুরীকে ধন্যবাদই দিতে চাই, তিনি আসলে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেভাবে বলেছেন যে তারেক রহমানের নেতৃত্বে আসলে জুলাই আন্দোলন হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, তিনি সেই জায়গা থেকে একটু সংশোধন করেই বললেন যে জুলাই আসলে তারেক রহমান একটা পার্ট। আমরা এই কথাটা স্বীকার করতে চাই। এই আন্দোলনে বিএনপি পার্ট, জামাত পার্ট, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, বিভিন্ন স্টেক হোল্ডার, টিচাররা এখানে ছিল, বিভিন্ন আমরা দেখেছি যে আর্টিস্টরা ছিল, আপনারা সাংবাদিকরা এখানে একজন বড় অংশ, সাংবাদিকদের ভিতরে দুজন সাংবাদিক শহীদ হয়েছেন। সো এখানে বিভিন্ন স্টেক হোল্ডার আসলে কম্বিনেশন হয়েছে। এখানের ভিতরে কেউ যদি এককভাবে স্টেক নিতে চায়, এককভাবেই কাউকে মাস্টার মাইন্ড বলতে চায়, এককভাবেই আন্দোলনের নেতৃত্ব দিতে চায়, তাহলে সে আসলে ভুল করবে। এবং আমি মনে করি যে এটা আসলে জুলাইকে বিভাজন সৃষ্টি করছে। যারা এই কাজগুলো করবে তারা আসলে বিভাজন সৃষ্টি করছে। জুলাইকে আমরা একটা পয়েন্টে দেখতে চাই, একটা বিন্দু থেকে দেখতে চাই, ঐক্যবদ্ধ জায়গায় দেখতে চাই। এই জায়গা থেকে আসলে আমরা তারেক রহমানের সাথে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বসছেন সেটাকে স্বাগত জানাই। শুধু তারেক রহমানের সাথে নয়, আমরা চাই যে প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে জামাতের সাথে বসুক, নাহিদ ইসলাম সহ এনসিপির সাথে বসুক, এবং অন্যান্য যত রাজনৈতিক দল আছে সবার সাথে ডক্টর ইউনূস রেগুলারলি বসুক, যেটা আমরা চাই। নিপুণ রায় চৌধুরী, একটু আপনার কাছে জানতে চাই, আমরা দেখলাম যে ঢাকা দক্ষিণে অনেকদিন ধরেই বিএনপির আন্দোলন চলছে মেয়রের দাবিতে, এবং যে কারণে ট্রেড লাইসেন্স সহ নাগরিক সেবা এটিও বন্ধ রয়েছে, কর্মচারীদের আন্দোলন। কিন্তু ঈদের আগে যে হাটের ইজারা সেটি বন্ধ হয়নি, এবং সবকটি হাটের ইজারা পেয়েছে বিএনপি নেতারা প্রত্যক্ষ পরোক্ষভাবে। তার মধ্যে 2টি হাটের ইজারা পেয়েছে সরকার নির্ধারিত দামেরও অর্ধেক দামে।
তার একটির কথা যদি বলি, একটি হচ্ছে নারিন্দায় সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গা ধোলাইখাল ট্রাক টার্মিনাল, এবং এই হাটটি পেয়েছে 4 কোটি টাকা ছিল সরকার নির্ধারিত মূল্য, সেটি 2,25,00,000 টাকায় দেওয়া হয়েছে। ইজারা পেয়েছেন সৈয়দ মাসুম রেজা, তিনি প্রয়াত সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসা দেখভাল করেন। এজন্য কি আসলে এত আন্দোলন কিনা? দেখুন, আমি এইবারের আমার মানে রাজনীতির একটা খুব কঠিন অভিজ্ঞতা কিন্তু এইবারে কোরবানি ঈদটা, কারণ আমি যেহেতু ঢাকা জেলার দায়িত্বে আছি এবং থানা বিএনপিরও দায়িত্বে আছি, সেই জায়গা থেকে হাটের ইজারার বিষয়টা মানে খুব নিবিড়ভাবে আমাকেও পর্যালোচনা করতে হয়েছে। হ্যাঁ, তো সেখানে আমি সরকারকে একটা ধন্যবাদ দিতে চাই যে সরকার এবারের প্রত্যেকটি হাট একটা সরকারি নির্ধারিত মূল্য দামে আপনার হাটগুলো ইজারা দিয়েছেন, এবং প্রত্যেকটি ইজারাদার যারা নিজেদেরকে বিট করেছেন তারা আপনার সর্বোচ্চ মূল্য দিয়ে কিন্তু বিট করে নিয়েছেন। তো আপনার যে ইস্যুটা, এটা আমি আজকে শুনলাম, এটা আমি হ্যাঁ, এটা আমি পুরোপুরি জানবো। আমি আমার এলাকার নিয়ে এবং জেলার যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা জায়গাতেই একাধিক জন আপনার শিডিউল কিনেছে এবং তারা ড্রপ করেছে, এবং সর্বোচ্চ মূল্যে কিন্তু আপনার এই হাটের ইজারাগুলো হয়েছে। বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের সময় হাটটা তারা নাম মাত্র তারা তাদের মতো করে পরিচালনা করতো, সেখানে কোনো সাধারণ মানুষেরও পার্টিসিপেশন থাকতো না। কিন্তু এবারে হাটটা আমরা যেই নিয়েছে কিনা, আমি এনসিপিও একটা হাট বিট করে কেরানীগঞ্জ আপনার মডেল কি মিলেনিয়াম হাট পেয়েছে, আমাদের কেরানীগঞ্জ আরও 3টা হাট বিএনপি নেতৃবৃন্দরা তারা বিট করে নিয়েছে। তো এই যে বিট করে নিয়েছে, কিন্তু আমরা সবাইকে কিন্তু সম্পৃক্ত করেছি, সেখানে এনসিপি সম্পৃক্ত হয়েছে, যে যেমন করে সম্পৃক্ত হতে চেয়েছে। কারণ কি, এটা একটা আনন্দ, এটা একটা উৎসব, এটাকে নিয়ে একটা ধর্মীয় মানে উৎসবকে নিয়ে কখনো রাজনীতির সব জায়গায় মানায় না। তো আমরা ওই অ্যাঙ্গেলে আমরা কাজ করেছি, সফল হয়েছি। তো আমি অ্যাকচুয়ালি আমি এটা জানি না, আপনি যেটা বলছেন যেহেতু জানি না, এই ব্যাপারটা আমি একটু স্কিপ করতেই চাই। একটু সাপ্লিমেন্ট করি আমি, যেটি আমরা দেখলাম যে আওয়ামী লীগের আমলে যত হাটের ইজারা সব আওয়ামী লীগের নেতাকর্মীরাই পেতেন, এখনকার আমলে আবার আপনি বলছিলেন এনসিপির কথা বা বিএনপি নেতারাই পাচ্ছেন। এই যে ক্ষমতার সাথে ইজারা পাওয়ার যে ঘটনা, এটা কোনো বিশেষ কৌশল আছে কিনা? পাওয়ার কোনো অপশন নাই এখানে, সর্বোচ্চ বিট যে করেছেন সেই পেয়েছেন, মানে শুধু ক্ষমতাসীনরাই সর্বোচ্চ বিট করেন? না, সর্বোচ্চ একসাথে আপনার ওপেন টেন্ডার হয়েছে। আমি একটু অ্যাড করতে চাই একটা কোশ্চেন, যে বিএনপির লোকজনই আমরা দেখতে পেয়েছি ঢাকা সিটি কর্পোরেশনের সমস্ত হাটের ভিতর সর্বোচ্চ বিট করেছে বলে আপা বললেন এই জায়গা থেকে। তার মানে কি বিএনপির লোকজনের কাছে এত বেশি টাকা এবং সবচেয়ে বেশি টাকা যে তারা সর্বোচ্চ বিটটা করতে পারে? এই কোশ্চেনটা আসলে আমার মাথায় আসছে, আপনি আসলে উত্তরটা দিবেন। আমি একটা কথা বলি, যেমন মিলেনিয়াম হাট যেটা, সেটা আপনার বিএনপি বিট করেছে 41 লাখ টাকা, সেখানে 30 লাখ টাকা বেশি দিয়ে এনসিপি সে হাটটা নিয়েছে। তো এই ধরনের বিতর্ক যদি আসে, বিএনপি তো নতুন নব্য কোনো রাজনৈতিক দল না, বিএনপির শিকড় হচ্ছে বাংলাদেশের রাজনীতি রঙে রঙে অন্ধ্রে অন্ধ্রে, এবং গণতন্ত্রের ধাপে ধাপে বিএনপি হাত দিয়ে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়েছে। এখন হুট করে উড়ে এসে জুড়ে বসে বিএনপির নেতা তারেক রহমানের নামটা বলার আগেও জনাবটা বলা একটা ভদ্রতা। হ্যাঁ, কারণ আমি কোন জায়গায় কোন প্ল্যাটফর্মে কাকে কেমন সম্মান দেব, সেটা যদি আমি রাজনীতির নেতা হয়ে যদি সেই সম্মান যদি আমি আমার বিরোধী দল কিংবা বিরোধী মতের মানুষকে দিতে না পারি, তখন মানুষ কিন্তু আমাকে সেই সম্মানের জায়গাটা রাখবে না। তো এটা নিয়ে না আমি না কোনো মানে সমালোচনা কিংবা আর কোনো বক্তব্যে যেতে চাই না। এটা মানুষ বুঝে নেয় যে কে কার কি হবে না, কারণ এই বাংলাদেশের মানুষ তারেক রহমানকে দেখেছেন, এই বাংলাদেশের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছেন, এই বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও দেখেছেন। হ্যাঁ, যারা জীবনটাই উৎসর্গ করে দিয়েছেন গণতন্ত্রের জন্য। এখনো পর্যন্ত তারেক রহমান সাহেব বলে নাই যে এই জুলাই গণ অভ্যুত্থানের পুরো ক্রেডিট আমার, কেউ বলে নাই। তিনি একটা গুরুত্বপূর্ণ পার্ট রোল প্লে করেছেন বলে এই গণ অভ্যুত্থানের সর্বোচ্চ সফলতার দিকে এগিয়ে যেতে পেরেছে। আজকে খালেদা জিয়ার আপসীন সংগ্রামের কারণে আজকে আমাদের তরুণ প্রজন্মের সকল মানুষ এখনো তারা সাহস করে যে
এত মানে 75 বছর বয়সে একজন নারী বাংলাদেশের গণতন্ত্রের জন্য যদি কারা নির্যাতন ভোগ করতে পারে, লাঞ্ছিত হতে পারে, তাহলে আমরা কেন বুক চিতে এই বাংলাদেশকে রক্ষা করবো না? এই সাহসটা, এই অনুপ্রেরণা তো বিএনপি থেকে আসতে। তো এটা অস্বীকার কেউ নতুন করে করতে পারে। বড়কে সম্মান অসম্মান করে কেউ কখনো বড় হতে পারে না। এবং জাতীয়তাবাদী দল সেই দল, এই দল গণতন্ত্রের জন্য আছে, থাকবে। ইন ফিউচারে বাংলাদেশের হাত দিয়ে, মানে জাতীয়তাবাদী দলের হাত দিয়ে বাংলাদেশের গণতন্ত্র আবার পূর্ণ প্রতিষ্ঠা হবে, এটাই বাস্তবতা। ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, একটু আপনার কাছে জানতে চাই যে এই যে ইজারা কেন্দ্রিক রাজনীতি বা যেটি সমালোচনার সূচনা করে বিভিন্ন সময় বা এখন পর্যন্ত হয়ে আসছে, এইখান থেকে আসলে পরিবর্তিত সময়ে কি মুক্তি মিলেছে বা মিলবে কিনা, সে ধরনের সম্ভাবনা দেখেন? না, দেখেন, আমি যদি অপটিমিস্টিক হতে পারতাম তাহলে খুব ভালো লাগতো, কিন্তু আমি খুব দুঃখ নিয়ে বলছি এক্ষেত্রে অপটিমিস্টিক হওয়ার কোনো সুযোগ নেই। কারণ রিফাত যেখানে বলছিল যে আমি কখনোই জুলাইকে বিপ্লব বলি না, জুলাই কিন্তু আমার জন্য সবসময় আপরাইজিং। কারণ আমরা তো পড়াই, মানে বিপ্লব আপনি যখন হবে তখন কিন্তু সেটা একটা দীর্ঘ সময়ের ব্যাপার, যেখানে মানুষের চিন্তা পরিবর্তন হয়। মসনদের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি একটা সিস্টেমকে চেঞ্জ করব। যদি সেটি হতো তাহলে আমার মনে হয় বাংলাদেশের মানুষের মতো এত, মানে এটা ওয়ান্স ইন এ ব্লু মুন, আমাদের হাতে একটা সুযোগ ছিল। আমি শব্দটা বলেছি ছিল, তার মানে এটি শেষ, একদমই ধূলিসাৎ। কারণ কি, আপনি দেখেন তো বিএনপি, আমরা কিন্তু বিএনপি রাজনীতি দেখেছি, বিএনপিকে কিন্তু আমরা দেখেছি। নিপুণ রায় বলল না, আমরা জানি যে বিগত সময়ে বিএনপির যে অভিযোগ দুর্নীতি বা চাঁদাবাজি, এটা বিএনপির অভিযোগ। এবং এটাও আমি পজিটিভলি মেনশন করতে চাই, এটাও আমরা দেখেছি যে বিএনপির ইদানিংকালে যখনই কিছু রিপোর্ট আসে তাদের বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়ারও একটা প্রবণতা বিএনপির মধ্যে আমাদের দেখা যায়। শুধু তাই না, দলের অনেক সিনিয়র নেতা, সম্ভবত দুদু ভাই এবং হ্যাঁ তাদেরকে সম্ভবত একদম তাদেরকে একটা চিঠিও দেওয়া হয়েছে, দ্যাট ইজ ভেরি পজিটিভ। আবার আমরা যখন এনসিপি দেখি, এনসিপি না আমাদের, আমি এখানে এনসিপি বলছি, এনসিপি না মানে আমাদের, আমি এখানে মানে শিক্ষক হিসেবে মানে আমাদের অনেক অনেক প্রত্যাশারও একটা জায়গা ছিল। কারণ এটা কিন্তু আমাদের শুধু দল না, এটা কিন্তু একটা প্রজন্ম, এই প্রজন্মকে কিন্তু বিট করতে হবে। কিন্তু আমি যখন এনসিপির সমন্বয়কদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দেখি, আমি যখন 600 কোটি টাকার 400 কোটি টাকার চক্ষু হাসপাতালের দখল দেখি, তখন আমার হতাশা হওয়ার ছাড়া কোনো উপায় থাকে না। আপনি যে বলছেন ইজারা বলেন আর ওই 400 কোটির হাসপাতালের দখল বলেন, দুটোর মধ্যে তো কোনো তফাৎ নেই, প্রজন্মগত কোনো কিছু পরিবর্তন হয়নি। মানে এটা তো ইয়ে নেই। আচ্ছা, আমি যখন দেখি বিগত যে সরকার ছিল শেখ হাসিনা, তার উনি সংবাদ সম্মেলনে বলছিলেন যে ওনার পিয়ন 400 কোটি টাকার মালিক। এটা যখন আমাদের জন্য ভীষণ, মানে হাউ কুড এ প্রাইম মিনিস্টার সে সাচ এ থিং। তো এটা যেমন আমাদের জন্য খুব দুঃখ, কিন্তু আমি যখন দেখি আমার এত সদ্য তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদের পিএর বিরুদ্ধে এবং নাহিদ হাসানের পিএর বিরুদ্ধে 300 কোটি টাকা 150 কোটি টাকার অভিযোগ আসে, তখন আমি চিন্তা করি শেখ হাসিনার পিয়নের বিরুদ্ধে অভিযোগ আসছে 15 বছরে, আর আসিফ মাহমুদ এবং ইসের পিএর বিরুদ্ধে অভিযোগ আসে মাত্র 6 মাসে। তখন আমি না হতাশ হই। আমি আপনার কথার উত্তরটা এভাবেই দিচ্ছি, মানে এখানে আসার জায়গাটা কোথায়, আলোটা কোথায়? আপনি জুলাই অভ্যুত্থানের পরে জুলাই যে একটা স্পিরিট ছিল, আপনি খেয়াল করেছেন? আপনি রাস্তায় যখন বের হন এখন কিভাবে বের হন? আপনার কি বের হতে, মানে এই যে আপনি ফেরত যাবেন, আপনাকে যদি বলা হয় মিডিয়ার গাড়ি দেওয়া হবে না, আপনি কি নিরাপদ বোধ করবেন? এই আতঙ্ক তো আমার আজকে 10 মাস পরে থাকার কথা ছিল না। সেটি নিয়ে আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইব। সিলেটের গোয়াইনঘাটে এবং কোম্পানিগঞ্জের যে পর্যটন কেন্দ্রে যেতে বাধা দিয়েছেন স্থানীয়রা, সেটি নিয়ে একটু আপনার মতামত জানবো। তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরতে চাই। রিফাত রশিদ, একটু আপনার কাছ থেকেই শুরুটা করি। জাতীয় নির্বাচনের সময় তো নির্ধারণ হয়েছে, এখন যেটি স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেছেন, এখন মানুষের সেবার দিকটা চিন্তা করে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচনের কমিশনের সাথে কথা বলতে পারি। আপনারা কি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছেন কিনা?
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির জায়গাটা যতটুকু না বলবো, তার থেকে আমরা স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তাটা কি সেই জায়গা থেকে আমরা বেশি ফোকাস করতেছি। আমরা দেখুন জাতীয় নির্বাচন কবে হবে তার পেছনে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। ওই যে আমরা যেটা বলেছিলাম যে বিচার সংস্কার নির্বাচন, বিএনপিকে বলেছে যে তারা এপ্রিল নির্বাচনে রাজি, তারা কিন্তু সেটা বলেনি। বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মতামত রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা হিসেবে একটা দিন তারিখ দিয়েছেন, কিন্তু দর কষাকষি যেটা রাজনৈতিক মহলে সেটা কিন্তু এখনো চলমান। আমরা কিন্তু এই জিনিসটা দেখতে পাচ্ছি স্পষ্ট। সুতরাং নির্বাচন এপ্রিলেই হবে এই কথাটা কি কেউ স্পষ্টভাবে বলতে পারছে? এটা তো গভর্নমেন্টের স্ট্যান্ড, কিন্তু কালেকটিভলি আমরা যেটাকে পলিটিক্যাল স্ট্যান্ড বলি, কালেকটিভ পলিটিক্যাল স্ট্যান্ড, সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। সো কবে নির্বাচন হবে এবং সেই জন্য কি হলো গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয় সরকারের যে মূল কাজগুলো থাকে, যারা আসলে গ্রাসরুটের মানুষের সাথে গভর্নমেন্টকে কানেক্ট করে, এই জিনিসটাই আসলে আমাদের মাঝে না, ওটা তো স্থানীয় সরকারের কাজ। এই জন্য স্থানীয় সরকারটা বেশি জরুরি। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিতে চাই। আমার সম্পর্কে হলো গিয়ে একজন হলো গিয়ে ভাগ্নি হয়, ওর আসলে জন্ম সনদে একটু প্রয়োজন, একটু চেঞ্জ করার প্রয়োজন, ওটা অনলাইন হয়নি, 10 জায়গায় ঘুরতে হয়েছে। আমাকেই হলো গিয়ে যে এখন যেটা করে আর কি রেফারেন্সের কথা, আমাকে এক জায়গার ভিতরে হলো কল দিয়ে কথা বলতে হয়েছে। আমি কথা বলেছি, বলছে স্যার এটা তো আমরা এখন করতে পারছি না, সার্ভার ডাউন, এই সেই অনেক ধরনের ব্যবস্থা। মানে এখন যেটা হয় আর কি, আগে তো রেফারেন্স দিলে কাজ হতো, এখন রেফারেন্স দিলেও কাজ হয় না। কেন? স্যার আমাদের তো এখন এই মুহূর্তে ইকুইপমেন্টস নাই, কে করবে এই জিনিসটা নির্ধারিত নাই। সো স্থানীয় সরকারের যে ব্যাপারটা সেটা হজবরল হয়ে আছে। আমলাদের দিয়ে কখনো জনপ্রতিনিধিদের আপনি ঘাটতি পূরণ করতে পারবেন না, ইম্পসিবল। তাদের তো আসলে জনগণের কাছে দায়বদ্ধতা নাই। আমার এলাকার ভিতরে ধরেন একজন ইউনিয়ন পরিষদের একজন সচিব বা হলো গিয়ে একজন উপজেলা একজন ইউনো, তার কি জনগণের কাছে দায়বদ্ধতা আছে নাকি? তার তো দায়বদ্ধতা তার উপরে যে অফিসার বসে আছে তার কাছে। জনগণের কাছে তখন দায়বদ্ধতা তৈরি হবে, জনগণ তার কাছে যেতে পারবে, 1-to-1 অ্যাক্সেস হয়। এটা তো আসলে গভর্নমেন্টের, আসলে ঊর্ধ্বতন গভর্নমেন্টের সাথে তো এই যে জনগণের, সাধারণ জনগণের মাঝে যে ব্রিজটা, সেটা তো স্থানীয় সরকার। এই স্থানীয় সরকার যতদিন পর্যন্ত না আসে আমরা কোথায় যাব? মানে আমাদের যে বেসিক নাগরিক সুবিধা, আমরা তো সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছি। জুলাই গণ অভ্যুত্থান হলো, জনগণের জন্য একটা গণ অভ্যুত্থান হলো, তার পরবর্তীতে কি আমরা এই জিনিসটা বঞ্চিত হবো? কিন্তু আমরা সেই প্রয়োজনীয়তা থেকে আসলে এই যে জনগণের প্রয়োজনীয়তা যতটা না মূল জায়গা, অর্থাৎ জাতীয় নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন, তার চেয়ে বেশি স্থানীয় সরকারকে গুরুত্ব দিচ্ছেন, এরকম কিনা? আমরা কি বলেছি? স্থানীয় সরকারের ক্ষেত্রে কিন্তু আমরা শুরুতে বলেছি বিচার সংস্কার, এই জিনিসগুলো তো স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ হয় না। এবং হলো গিয়ে সংস্কারের মূল জায়গাটা তো আসলে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য। স্থানীয় সরকারের ভিতরে যদি কোনো প্রয়োজনীয় সংস্কার থাকে, সেটা বেশি কোনো প্রয়োজনীয় সংস্কার নেই। স্থানীয় সরকার তো একটা নিবেদনের জন্য লাগবে না। যে আমি একটু নিপুণ রায়চৌধুরী, একটু আপনার কাছে জানতে চাই, সরকার পরিবর্তন হলো 10 মাস হয়ে চললো, এরই মধ্যে একটু কাউন্সিল প্রসঙ্গে জানতে চাই। বিএনপির কাউন্সিল আপনাদের যে গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 বছর পর পর কাউন্সিল হওয়ার কথা, এখন 9 বছর বোধহয় হলো আপনাদের কাউন্সিল হয়নি। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা করতে পারেননি, সেই সুযোগ পাননি, সেটি সবাই জানে। এই 10 মাসের মধ্যেও কি আপনারা সেই সুযোগটি পাননি? মানে তাহলে না, আমরা সেই সুযোগ পাইনি সেটা না, আমরা কাউন্সিলের পথে এখনো আগাইনি। তবে আমাদের দলের আগামী কাউন্সিলকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে এবং যথাসময়ে আপনারা খুব আনুষ্ঠানিকতার সাথে আপনারা একটা কাউন্সিল আপনারা দেখতে পারবেন, সেটা সময় সাপেক্ষের ব্যাপার। তো এটা নির্বাচনের আগে হবে কি না, এটা তো আমাদের দলের সর্বোচ্চ ফোরাম থেকে সিদ্ধান্ত দেবে, এটা তো আমি দিতে পারি না, তাই না? তো আপনারা একটু ওয়েট করেন, সময় মতো জানতে পারবেন। জি, মানে এই ক্ষেত্রে আপনাদের এর বাইরে, কেন্দ্রীয় কাউন্সিলের বাইরে তৃণমূলেও তো কাউন্সিল হওয়ার কথা, সেই প্রক্রিয়া কতদূর? তৃণমূলে যে কমিটিগুলো হচ্ছে, জেলা কমিটি বলেন, উপজেলা কমিটি বলেন, থানা কমিটি বলেন, এই প্রত্যেকটি কমিটি কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলেও কিন্তু প্রতিকূল পরিবেশের মধ্যেও আমরা কিন্তু কাউন্সিল করে কিন্তু এই কমিটিগুলো করেছি, হ্যাঁ। এবং সেখানে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়েছিল, তারপরেও কিন্তু আমরা সর্বোচ্চ ঝুঁকি নিয়ে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রেখে দলের ভিতরে আমরা কিন্তু কাউন্সিলের মাধ্যমে, ভোটাভুটির মাধ্যমে কিন্তু নির্বাচিত করেছি বিভিন্ন জেলা, উপজেলা, থানা পর্যায়ে নেতৃবৃন্দ এবং পৌর বিএনপি নেতৃবৃন্দদেরকে। এবং এই ধারাটাকেই মানে আগামী দিনে ত্বরান্বিত করার জন্য, অব্যাহত রাখার জন্যই আগামী দিনে বিএনপি যে জাতীয় কাউন্সিল হবে, সেটা
আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার উপস্থিতি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনার উপস্থিতিতে সব দলের সবার উপস্থিতিতে একটা তার মানে বড় একটা কাউন্সিলের উপহার দিতে পারবো আমরা। তার মানে তারেক রহমানের দেশে আসার উপরও অনেকটা সম্পর্কিত জাতীয় কাউন্সিল। জি ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, একটু আপনার কাছে জানতে চাই, যেটি বলছিলাম বিরতির আগে জানতে চাইবো যে সিলেটে আজকে কয়েকটি জায়গায়, দেশের কয়েকটি জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে, সিনেমা প্রদর্শনে বাধা দিয়েছে, এছাড়া পর্যটন কেন্দ্র গোয়েনঘাটের জাফলংয়ে পর্যটকদের সঙ্গে হাতাহাতি হয়েছে, কোম্পানিগঞ্জের একটি পর্যটন কেন্দ্রে পর্যটকদের যেতে নিষেধ করেছে স্থানীয়রা, যেটি আসলে আমরা বিভিন্ন জায়গায় মব জাস্টিস বলি বা শব্দটি নিয়ে যদি অনেকের আপত্তি রয়েছে, একটু আপনার মন্তব্য জানতে চাই। 10 মাস পরে এটি কাম্য কিনা? আমি এই যে বললাম না, সকল কিছুর শুরুটাই তো এটা, মানে আপনি যেটাকে মব লিঞ্চিং বলা হচ্ছে, জাস্টিসটা হতে পারে না। আপনি দেখবেন যে আফটার জুলাই এই যে প্রত্যাশাটা নিচু হওয়া শুরু করলো, আপনি দেখবেন ক্রনোলজিক্যালি মাঝার ভাঙা, আপনি দেখেন খেয়াল করে, আদিবাসীদের উপর আক্রমণ, পাহাড়ে আন্দোলন, তারপরে নারীদের উপর আক্রমণ, হ্যাঁ আপনি দেখেন একের পর এক এই জিনিসটা হচ্ছে। এবং এটা একটা ওই যে আপনি সামাজিক যে মনটা তৈরি হয়েছে, অর্থাৎ আপনার কোন এক অদ্ভুত কারণে আফটার 5th অগাস্টের পরে যেখানে ভীষণ প্রত্যাশা ছিল, সেখানে একটা রেডিক্যাল এক্সট্রিমিস্ট গ্রুপের আপনি দেখবেন যে তার দাম্ভিকতা এত বেশি, যেখানে আপনার অন্যান্য ব্যক্তিবর্গের কোনো ভাষা নেই। আপনি দেখেন সিলেট তো একটা ভীষণ রকমের আধ্যাত্মিক জায়গা, তাই না? ওখানে মাঝার তো মাঝার না, আর ইসলামের তো অনেক ধারা আছে। তো এই যে এত আধ্যাত্মিক একটা জায়গা, এবং এখানে আপনি জাফলংয়ের যে কথাটা বললেন, যদিও কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনার তো মনিটরিং নাই, মানে এই মুহূর্তে তো আপনার স্টেটে কোনো সিস্টেম নাই, আনসিস্টেমেটিক একটা সিস্টেমের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। মবের পেছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য আপনি দেখেন না, বা অন্য কোনো কারণ দেখেন? মবের উদ্দেশ্যে দুটো, একটা হচ্ছে এটাকে যদি আপনি মব বলেন, যেটা একটা হতে পারে যে জাফলংয়ের পাথর পাচার করার একটা কানেকশন হতে পারে, এটা একটা ওয়ান অফ দ্য রিজন। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ রিজন, সেটা আপনি দেখবেন যে আপনি খেয়াল করে দেখবেন আমাদের প্রতিক্রিয়াশীল কিছু গ্রুপের বক্তব্য দেখবেন, রাজনৈতিক দলের বক্তব্য। আমি সেদিন দেখছিলাম জামাত ইসলামের একজন নেতা বলছেন যে আপনি যদি জামাত ইসলামকে ভোট না দেন, আপনি ইসলামের অবমাননা করেন। একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে উনি এই কথাটা বলছেন। সরি, এই যে কথাগুলো কেন বলছি, এই মবগুলো যখন ক্রিয়েট হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে একটা ভীষণ প্রতিক্রিয়াশীল গ্রুপের মব হচ্ছে। রিফাত বলল বটে, বাট ভেরি সরি টু সে, এই সাবেক রাষ্ট্রপতিদের কিন্তু আপনার একটা ডেকোরাম থাকে। আপনি জানেন যে যেহেতু তিনি রাষ্ট্রপতি ছিল বা প্রধানমন্ত্রী থাকতে, তাদের কিন্তু আপনি ওইভাবে অন্য 10 জনের মতো করে আসামি হিসেবে ট্রিট করতে পারেন না। এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান যখন গেল, তখন 144 ধারা ব্রেক করে যমুনাতে যখন সবাই মিলে যাওয়া হয়, তখন তো আপনি একটা মবের পার্ট হয়ে যান। এবং ওখানেও আপনি দেখবেন প্রতিক্রিয়াশীল, এবং ওখানে আপনি মনে করে দেখেন যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, জাতীয় সঙ্গীত গাইতে দেওয়া হবে না, একটা সময় একটা গ্রুপ বলে উঠলো। তাহলে এখানে একটা প্রতিক্রিয়াশীল গ্রুপের আপনি দেখবেন প্রত্যেকটা মবে আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, দেখবেন যে এই প্রতিক্রিয়াশীল গ্রুপের উপস্থিতি সেখানে দৃশ্যমান। এবং এটিকে যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে শুধু সামাজিকভাবে না, গণতান্ত্রিক আমাদের যে অধিকার আছে মত প্রকাশের, যেটার জন্য আমরা আন্দোলন করলাম, আপনি সেটি যখন ব্যর্থ হয়ে যায়, তখন তো আমার কোনো স্পিরিটই আর অবশিষ্ট থাকে না। শেষ করতে হচ্ছে। আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।